প্রথমেই জানাই আমার এই ক্লাসটাকে দেখতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি তোমাদের এই যাতে আশাটা, যে আশা নিয়ে এসছো সেই আশাটা যেন থাকে, সেই কাজটা আমি যেন করে দেখাতে পারি তোমাদেরকে, আমি যেন তোমাদেরকে বোঝাতে পারি, আমি যেন তোমাদের মাথার মধ্যে এই টপিকগুলো পুরো একদম বসিয়ে দিতে পারি, সেই টার্গেট নিয়ে আমিও নামছি। তো প্রথমেই যেটা অধ্যায়ের নাম বলবো সেটা হচ্ছে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া। এই নিয়ে আলোচনা আছে আমাদের। পরমাণু, অণু, এই সমস্ত টপিক মানে এই ছোট ছোট জিনিসপত্র নিয়ে 6 থেকে আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা 6-এ ভালো পড়াশোনা করিনি, তারপরে এসে আমরা একটু পড়াশোনায় মন এসছে, বুঝতে পারিনি। তো এখন আমাদের যেহেতু আমাদের ইচ্ছা আছে, তাই ইচ্ছাটা যেন নষ্ট না হয়, ইচ্ছাটা যেন নষ্ট না হয়, সেই টার্গেট নিয়ে আমি বোঝাবো, যাতে ইজিলি বোঝানো যায়, যতটা ইজিলি বোঝানো যায় সেই চেষ্টা করব। তো প্রথমেই যেটা আমি লিখে রেখেছি, পদার্থ 3টে ভাগ টাগ লিখে রাখা আছে, এই নিয়ে এখন মাথা ঘামিও না। তার আগে আমি দুটো কথা বলবো, দুটো জিনিস বলবো, সেইটা আগে বোঝো। প্রথমে যেটা জানতে হবে সেটা যে বস্তু। বস্তু কি? বস্তু কি? বস্তু হলো আমাদের পরিবেশে, আমরা আমাদের চারিপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, আমাদের চারিপাশে যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই, বেশিরভাগ সবই বস্তু, সবই বস্তু। এই পেন একটা বস্তু, এই যে বোর্ড একটা বস্তু, লাইট জ্বলছে সেই লাইট একটা বস্তু, ফোন একটা বস্তু, কম্পিউটার একটা বস্তু, এগুলোই তো বস্তু না? এগুলোই তো বস্তু। তো বস্তু জিনিসটা আমরা মোটামুটি বুঝলাম, সংজ্ঞা দেবে না। আরে আমি তো বলছি সংজ্ঞা দেবে না, বস্তুটা জাস্ট একটু ধারণা অর্জন করতে হবে, যাতে পরে যেটা বোঝাবো সেটা হচ্ছে পদার্থ কি, সেইটা বুঝতে আমাদের বস্তুর কনসেপ্টটা একটু কাজে লাগছে। তো তাই বস্তু যেটুকু বললাম ওটুকুই এনাফ, এর বেশি আর জেনে লাভ নেই। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থ। পদার্থটা কি? পদার্থ হলো বা সাবস্টেন্স বা ম্যাটার, আর কি জিনিস সেটা আমাদের জানতে হবে। তার আগে যেটা বলা হলো বস্তু, বস্তু মানে অবজেক্ট ইংরেজিতে বলা হয়। তো পদার্থ বা ম্যাটার বা সাবস্টেন্স কি জিনিস? পদার্থ হচ্ছে বিভিন্ন ধরনের বস্তু। কি বললাম? বিভিন্ন ধরনের বস্তু, সেটা পেন হতে পারে, লাইট হতে পারে, বোর্ড হতে পারে, ফোন হতে পারে, যাই হোক না কেন, বিভিন্ন ধরনের বস্তু যে উপাদান দিয়ে তৈরি, তাকে, যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানটাকে পদার্থ বলে। তার মানে এই পেনটা আমাদের প্লাস্টিক দিয়ে তৈরি, তার মানে এই পেনটার উপাদান হলো প্লাস্টিক, এর উপাদান হলো প্লাস্টিক। তার মানে এই পেনটা মানে এর পদার্থটা কি? পদার্থটা হলো প্লাস্টিকটা, ঠিক আছে? ফোনের মধ্যে বিভিন্ন রকম জিনিসপত্র আছে, লোহা, সোনা, শুনেছি বিভিন্ন রকম জিনিসপত্র মেশানো আছে, কাঁচ, হ্যানত্যান সব কিছু মেশানো আছে, তার মানে ওইগুলো উপাদান। উপাদান বলতে কি বোঝাচ্ছে? ধরো আমরা চা তৈরি করছি, চা আমরা কয়েকজন মিলে খাবো, তো সেই কারণে চা বানানো হচ্ছে। তা চার মধ্যে কী দেওয়া হচ্ছে? জল দেওয়া হচ্ছে, চা দেওয়া হচ্ছে, চিনি দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি জিনিস দেওয়া তো হচ্ছে, মূলত এই কটাই। তো এইগুলো হচ্ছে চা তৈরির উপাদান। তার মানে কোনো একটা জিনিস তৈরি করতে যে যে জিনিসগুলো লাগে, কোনো একটা বস্তু, কোনো একটা পার্টিকেল, কোনো একটা অবজেক্ট তৈরি করতে বা বস্তু তৈরি করতে যে যে জিনিস লাগছে, মানে ওই বস্তুটা তৈরি করার জন্য ওর মধ্যে যে যে উপকরণ দেওয়া হবে তাকে উপাদান বলে। বোঝা গেল? তো উপাদানটাকে আমরা পদার্থ বলি। পদার্থের উদাহরণ কে দিয়েছে? সোনা, রূপো, লোহা, জল, অক্সিজেন। মানে সোনার মধ্যে, সোনা একদম সলিডলি সোনাই পাওয়া যাবে, ওর মধ্যে কোনো মিক্সচার নেই। রূপোর মধ্যে শুধু রূপোই পাওয়া যাবে, ওর মধ্যে কোনো মিক্সচার নেই। লোহার মধ্যে শুধু লোহাই পাওয়া যাবে, ওর মধ্যে কোনো মিক্সচার নেই। জলের মধ্যে জলই পাওয়া যাবে, ওর মধ্যে কিছু মিক্সচার নেই। অক্সিজেনের মধ্যে অক্সিজেনই পাওয়া যাবে, ওর মধ্যে কিছু মিক্সচার নেই। এইবার হ্যাঁ, তুমি বলতে পারো যে সোনা তৈরি করার জন্য সোনার দোকানদার তো সোনার সাথে আরও কিছু মেশাচ্ছে, না মেশালে তো সেটা সলিড হবে না, না? সেটা মেশাচ্ছে ঠিকই, কিন্তু সোনা তো আমরা আলাদাভাবে পাই, আলাদাভাবে কিনতে পাই, তো মানে আমি যদি চাই কোনো কিছু না মিশে একদম পুরো সলিডলি সোনা আমার হাতে দাও, তাহলে সে দিতে পারে। তার মানে ওই যে সলিডলি যে কোনো মিক্সচার নেই, কোনো মেশানো নেই, এমন একটা জিনিস, সেটা হলো মানে এমন একটা সোনা, সেটা হলো পুরো পিওর, তার মানে সেটাই হলো পদার্থ। রূপোর ক্ষেত্রেও তাই বলতে পারি যে ওর মধ্যে কোনো মিক্সচার নেই। লোহার মধ্যেও তাই বলতে পারি, লোহা তো আনার পরে তার মধ্যে মিক্সচার করে একটা সলিড জিনিস তৈরি করছে, মানে লোহার সাথে আর একটা কিছু মিশিয়ে দিচ্ছে, মিশিয়ে দিয়ে আরও শক্ত জিনিস কিছু তৈরি করতে পাচ্ছে। তো ওই শক্ত জিনিস তৈরি করার জন্য আমরা কিছু মেশাচ্ছি, কিন্তু লোহা তো আমরা আলাদাভাবে একদম পিওরিফাই পেতে পারি, পিওর একদম লোহা তো পেতেই পারি না। তো সেটার কথা বলছি, ওই পিওর যে লোহাটা, ওটা হলো আমাদের পদার্থ। এই পদার্থকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা মৌলিক পদার্থ,
একটা যৌগিক পদার্থ, একটা মিশ্র পদার্থ। মৌলিক পদার্থকে বলা হয় মৌল, যৌগিক পদার্থকে বলা হয় যৌগ, মিশ্র পদার্থই। মৌলিক পদার্থ কি জিনিস সেটা আমি লিখে রেখেছি অবভিয়াসলি তোমাদের সুবিধার জন্য, টাইম যাতে নষ্ট না হয়। তো কি লিখেছি বলি, যে পদার্থকে বিশ্লেষণ করলে মানে ভাঙলে, ব্র্যাকেটে লিখেও দিয়েছি, যে পদার্থটাকে ভাঙলে মানে ধরো সোনা, এই সোনাটাকে যদি ভাঙি, ভাঙার পরে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া না যায়, সেই পদার্থকে মৌলিক পদার্থ বা মৌল বলে। মানে সোনাকে যদি আমরা ভাঙছি, দেখালো সোনা একদম পিওর সোনা আছে, সেই সোনাটাকে যদি আমি ভাঙি তাহলে ওই সোনা ছাড়া আর যদি অন্য কিছু না পাই তাহলে বলতে পারি সোনাটা একটা মৌলিক পদার্থ বা মৌল। ক্লিয়ার? যৌগিক পদার্থ, আচ্ছা মৌলের উদাহরণ বলে দিই, সোনা এখানে লিখে আছে, রূপো এটাকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না, অক্সিজেন আমরা যেটা নিচ্ছি গ্রহণ করছি, ওই অক্সিজেনটা তৈরি হচ্ছে 2 অণু অক্সিজেন মিলে, মানে একটা অক্সিজেন আর একটা অক্সিজেন, এই দুটো অক্সিজেন মিলে তৈরি করছে O2 মানেই তো অক্সিজেন। তো এই অক্সিজেন তৈরি করার জন্য কিন্তু 2 অণু অক্সিজেনের প্রয়োজন পড়ছে। তারপরে আছে হাইড্রোজেন, এইগুলো হচ্ছে সবই মৌলিক পদার্থে বা মৌলিক পদার্থ বা মৌলের মধ্যে পড়ছে। ক্লিয়ার? মানে কোনো মিক্সচার নেই, পুরো পিওর, ভাঙলেও আমরা ওর মধ্যে ওইটাই পাবো। যৌগিক পদার্থ, যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে, অর্থাৎ রাসায়নিকভাবে যদি আমরা ভাঙি, তার মানে রাসায়নিকভাবে ভাঙা বলতে মানে আমাদের কেমিস্ট্রি বলতে আমরা যদি কেমিস্ট্রি ল্যাব, স্কুলে কেমিস্ট্রি ল্যাব বলে লেখা থাকে, ওই কেমিস্ট্রি ল্যাবের মধ্যে যদি কখনো যাই তাহলে দেখতে পাবো কেমিক্যাল, বহুত ধরনের কেমিক্যাল আছে। এবার সেই কেমিক্যালের মধ্যে যদি আরেকটা কোনো একটা বস্তুকে যদি নিয়ে ছেড়ে দেওয়া হয় তার মধ্যে ভাঙতে শুরু করে, তো ওই ভাঙার কথা বলা হচ্ছে। ওইভাবে যদি বিশ্লেষণ করা হয় কেমিক্যালের মধ্যে দিয়ে, রাসায়নিকভাবে যদি আমরা ভাঙতে পারি। আমাদের পেটের মধ্যে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা পেটের মধ্যে যাওয়ার পরে পেটের মধ্যে HCl নামক যে অ্যাসিড আছে, সেই অ্যাসিডের মধ্যে কিন্তু খাবারটা যাওয়ার পরে খাবারটা ভাঙতে শুরু করে, সেটা আমরা চলতি ভাষায় বলি হজম হচ্ছে। তার মানে এখানে যে ভাঙাটা হচ্ছে সেটা রাসায়নিকভাবে বিশ্লেষণ হচ্ছে আমাদের পেটের মধ্যে। তো যে পদার্থকে রাসায়নিক বিশ্লেষণ করলে অর্থাৎ ভাঙলে 2 বা তার বেশি সংখ্যক মৌলিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ একটা পদার্থ আছে যেটাকে আমরা ভাঙার পরে 2 বা তার বেশি এই মৌলিক পদার্থ আমরা পাচ্ছি, তাকেই যৌগিক পদার্থ বা যৌগ বলে। মানে কি, মানে ধরো এই প্লাস্টিকটা ভাঙার পরে এর মধ্যে দেখালো 2 ধরনের মৌলিক পদার্থ পেলাম। প্লাস্টিক একটা দেখালো পদার্থ, এই পদার্থর মধ্যে মৌলিক পদার্থ কাকে বলে, যার মধ্যে কোনো মিক্সচার থাকে না। তো দেখালো 2 রকম মৌলিক পদার্থ মিশিয়ে একটা পার্টিকুলার একটা পদার্থ তৈরি করা হচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে আমাদের এই যৌগিক পদার্থ। যৌগিক কথাটার মধ্যে মনে রাখবে, বা যৌগিক কথাটার মধ্যে মনে রাখবে যে এর মধ্যে কোনো কিছু যোগ করা হয়েছে, এ একা একা নেই, মিশে আছে। ঠিক আছে? আর এই পাশে যেটা মৌলিক পদার্থ, মৌলিক বা মূল, এই কথাটা থেকে মনে রাখবে, মৌলিক বা মূল মানে এ একাই আছে, এর মধ্যে কোনো মেশানো নেই, এর মধ্যে কোনো মিক্সচার নেই, মেশানো নেই। এই যৌগিক পদার্থের উদাহরণ কি দেওয়া হয়েছে, চিনি, লবণ, জল, মিথেন, কার্বন ডাই অক্সাইড। তো জলের আমি যদি বলি, জল হচ্ছে H2O, তার মানে এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মেশানো আছে। কার্বন ডাই অক্সাইড CO2, অর্থাৎ কার্বন আছে আর অক্সিজেন আছে, তার মানে এগুলো মিক্সচার আছে। CH4 মিথেন মানে মিথেনের মধ্যে মিক্সচার আছে। তো এগুলো হচ্ছে যৌগিক পদার্থের মধ্যে পড়ছে, এইটা কিন্তু যৌগিক পদার্থ, মানে জলে যেটা লেখা হয়েছিল এটা পাশে পড়বে। আচ্ছা, মিশ্র পদার্থের মধ্যে আমি বলি, মিশ্র পদার্থ কাকে বলে, 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে, 2 বা ততোধিক মানে 2 বা তার বেশি, ততোধিক বলতে বেশি, 2 বা তার বেশি মৌলিক বা যৌগিক পদার্থ, অর্থাৎ মৌলিক পদার্থ হতে পারে বা যৌগিক পদার্থও হতে পারে। মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো পরিমাণে মেশালে, যে কোনো পরিমাণ বলতে দেখালো এইটা, ধরো কথার কথা যদি বলি, আমি চিনির শরবত তৈরি করবো, এর মধ্যে একটা উদাহরণ আছে যে চিনির শরবত। তো চিনির শরবত তৈরি করার জন্য আমরা জল যতটা দিই তার থেকে কম পরিমাণে তো চিনি দিই, তাহলে 1 গ্লাস জল দিচ্ছি, তাই 1 গ্লাস তো চিনি দিই না, তার মানে এখানটায় কি পরিমাণটা যে কোনো পরিমাণে আমরা মেশানো হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে যে কোনো পরিমাণে মেশানো। এবার কখনো কখনো চিনি বেশি দিতে পারি, আবার কম দিতে পারি, তার মানে এটা না যে জলের মতন অতটা পরিমাণে চিনি দিই চিনির শরবত করতে গেলে, মানে শরবত করতে গেলে।
তো এইটাই বলা আছে যে কোনো পরিমাণে মেশালে যদি উৎপন্ন পদার্থটির মধ্যে উপাদানগুলির ধর্ম বজায় থাকে তখন থেকে মিশ্র পদার্থ বলে। মানে চিনির জলের যে মিশ্রণটা, তার মধ্যে আমরা জলটাকেও আমরা যখন টেস্ট করছি, আমরা যখন খাচ্ছি তখন আমাদের জলের টেস্টটাও পাচ্ছি, চিনির টেস্টটাও পাচ্ছি, এবং লবণ যদি মেশাই কিছুটা, নুন যদি মেশানো হয় সেটাও টেস্ট পাই, তাহলে আমাদের টেস্টটা ভালো লাগে। যাই হোক, আমরা ধরো আমরা এইটা থেকে, অর্থাৎ চিনি জল এই যে মিক্সচারটা আছে, এটা কিন্তু আমরা আলাদা আলাদা করতে পারি, করতে পারি, মানে জলকে আলাদা, চিনিকে আবার আলাদা, লবণকে আলাদা করতে পারি। ফিল্টার পেপারের মাধ্যমে আলাদা করা যেতে পারে। তাছাড়া জল যদি ফোটাতে থাকা হলে আস্তে আস্তে সেটা অবশিষ্ট যেটা পড়ে থাকবে শেষ পর্যন্ত, ওই চিনি জলটা, সেটা লবণ শুধু পড়ে থাকবে আর জল বাষ্প হয়ে বেরিয়ে চলে যাবে। তো এই হলো ব্যাপার, মানে আমরা আলাদাও করতে পারবো। আচ্ছা, ওটা হলো মিশ্র পদার্থ। বায়ু একটা মিশ্র পদার্থ, বারুদ একটা মিশ্র পদার্থ, কাঁসা একটা মিশ্র পদার্থ, পিতল একটা মিশ্র পদার্থ। এই পিতল আর কাঁসা সম্পর্কে তো আমরা জানি যে কি মিশিয়ে তৈরি হচ্ছে। যাই হোক, ও নিয়ে আর বেশি আলোচনা করে লাভ নেই। পদার্থকে এই 3টে ভাগে ভাগ করা হয়, পদার্থ 3টে ভাগ সম্পর্কে এইটুকুই এনাফ। এই জায়গাটায় পদার্থের যে উদাহরণগুলো সেটা লেখা আছে, আমি আর আগে বলিনি, হয়তো একটুখানি দেখিয়েছিলাম। তো এই হলো পদার্থের উদাহরণ। পদার্থের সংজ্ঞা তো আমি মুখেই বলে দিয়েছি, ওটাই পদার্থের সংজ্ঞা। এইবার যেটা আমাদের জানতে হবে পদার্থ সম্পর্কে, পদার্থের 3টে রূপ হয়। পদার্থ 3টে রূপ বলতে, কোনো একটা মানুষের রূপ তো হয়, আমাকে দেখতে কেমন, এটাই তো রূপ, এটাই তো দেখতে। অনেকের যার যেরকম রূপ হচ্ছে, ঠিক তেমনই পদার্থ 3টে রূপ হয়, অর্থাৎ 3টে অবস্থা হয়। কোনো একটা মানুষের রূপ কিন্তু এরকম হয় যে ভালো, খারাপ, ভালোর মাঝামাঝি, এরকম বলতে পারি, বা খুব খারাপ খুব ভালো, এরকম ভাগ করে তো যত ইচ্ছা ভাগ করতে পারি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু পদার্থের যে রূপ সেইটা 3টে। একটা হচ্ছে কঠিন মানে একদম সলিড হবে, এই পেনটা যেরকম সলিড। আর কি হতে পারে? তরল হতে পারে। কঠিন পদার্থ 1 নম্বর গেল, 2 নম্বর তরল পদার্থ, 3 নম্বর হবে গ্যাসীয় পদার্থ। এই হলো 3টে রূপ, পদার্থের 3টে রূপ। ক্লিয়ার হলো? এই রূপ সম্পর্কে একটুখানি জানবো, তারপরে হয়ে যাচ্ছে পদার্থ সম্পর্কে জানা। যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে এবং যা কিছুটা স্থান অধিকার করে থাকে তাকে কঠিন পদার্থ বলে। তার মধ্যে কি বললাম? যে সমস্ত পদার্থের মধ্যে, মানে পদার্থের আকার, নির্দিষ্ট পরিমাণে আকার ও আয়তন আছে, এই দুটো জিনিস থাকতে হবে, এবং যা কিছুটা স্থান অধিকার করে থাকে তাকেই বলা হচ্ছে কঠিন পদার্থ। এবং তরল পদার্থ আমি লিখছি না, আমি শুধু মুখে বলে দিচ্ছি। আর তরল পদার্থ মানে কি? জল জাতীয় জিনিস। আচ্ছা, নির্দিষ্ট আকার ও আয়তন আছে কঠিন পদার্থের ক্ষেত্রে, কিন্তু তরল পদার্থের কিন্তু সেটা না, দুটোই থাকে না। নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু আকার থাকে না, আয়তন আছে কিন্তু আকার নেই। আকার বলতে ধরো, আয়তন বলতে আগে বোঝাই। আয়তন বলতে এই যে পেনটা নির্দিষ্ট কিছুটা জায়গা অধিকার করে আছে, তো তার মানে নির্দিষ্ট একটা আয়তন আছে। আয়তন মানে কি? আয়তন মানে যার নির্দিষ্ট উচ্চতা, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টে জিনিসই আছে, তার মানে সেটা আয়তন। আর আকার বলতে একটা শেপ। ধরো এই পেনটার একটা নির্দিষ্ট শেপ আছে, এরকম লম্বা গোল্লা করে, এইরকম এটা শেপ আছে, এইটা হলো আকার। তো তরল পদার্থের আয়তন থাকে। আয়তন বলতে উচ্চতা থাকতে পারে, মানে দেখা গেলো বাটির মধ্যে রাখা হলো জল, একটা জল ভর্তি বাটি যদি থাকে, তাহলে বাটির মধ্যে যে জলটা আছে সেই জলের উচ্চতা আছে, মানে জলটা বাটির মধ্যে রাখা মানে তো বাটির উচ্চতা আছে, তার মানে জলেরও উচ্চতা আছে, এবং তার নির্দিষ্ট আয়তন আছে, উচ্চতা আছে, এবং তার দৈর্ঘ্য প্রস্থ একটা হিসাব করে ধরে নিতে পারি যে এতটা দৈর্ঘ্য এতটা প্রস্থ আছে। তো আমাদের দৈর্ঘ্য প্রস্থ আছে, তার মানে একটা আয়তন আছে তরল পদার্থের, কিন্তু আকার কিন্তু নেই। মানে আমরা যে পাত্রের মধ্যে রাখবো সেই আকৃতি ধারণ করে, তার মানে আমরা বলতে পারি এর কোনো নির্দিষ্ট কোনো আকৃতি নেই বা আকার নেই। ঠিক আছে, এটা হলো তরল পদার্থ। গ্যাসীয় পদার্থের আকার ও আয়তন কিছুই নেই, নির্দিষ্ট আকারও নেই, আয়তনও নেই, তাকে গ্যাসীয় পদার্থ বলে। গ্যাস বলতে এই যে বাতাস, তুমি এই যে সামনে যা দেখতে পাচ্ছ, তোমার নিজের সামনে যা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু
ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে যা থাকে সেটাই তো গ্যাস না, ওই গ্যাসটাই কথাই বলা হচ্ছে। ওর কি নির্দিষ্ট কোনো আকার আয়তন আছে? যদি আকার আয়তন থাকতো তাহলে তোমার হাতের টাচ হতো, বুঝতে পারতে যে এই জায়গায় কিছু একটা আছে, সেরকম কিন্তু নেই, বুঝতে পারছি না, এর থেকে বোঝা যাচ্ছে। তো এই হলো কঠিন পদার্থের তিনটে হচ্ছে আমাদের রূপ, কঠিন পদার্থ, তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার হলো? এবার যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে পরিবাহী। পরিবাহী কি? আমি একটু বেশি বলছি, আমি কিন্তু এত কিন্তু বলতাম না, মানে অনেকে বেশি ইনফরমেশন দিচ্ছি যাতে বুঝতে একদম পুরো বেসিক লেভেল থেকে কিন্তু তুলে আনছে, একদম পুরো বেসিক লেভেল থেকে তুলে আনা হচ্ছে। বইয়ের মধ্যে কিন্তু এত কিছু পাবে না, প্রথম দিকে কিন্তু নেই, কারণ বই জানছে যে তুমি আগের বছর কিছুটা পড়েছো, তার জন্য সেই অনুযায়ী তোমাকে আর দিচ্ছে না এক্সট্রা নলেজ, মনে করছে যে তুমি আগের বছরই জেনে গেছো। তো অনেকে তো জানতে নাও পারে, অনেকে ভুলে গেছে, তার জন্য আবার আমরা জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হলো পরিবাহী বা কন্ডাক্টর কি জিনিস বা পরিবাহী কি জিনিস? কোনো একটা বস্তু আছে যার মধ্যে দিয়ে, মানে কোনো একটা জিনিস আছে যা সেই জিনিসটার মধ্যে দিয়ে কোনো কিছু প্রবাহিত বা পরিবাহিত হতে পারে বা স্থানান্তরিত হতে পারে, তাকেই পরিবাহী বলে। মানে কি? ধরো জলের পাইপ, আমাদের যে জলের পাইপ, বাড়িতে যে জলের পাইপগুলো হচ্ছে না, সেই জলের পাইপের মধ্যে দিয়ে তো জল এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে, তার মানে জলের পাইপটা একটা পরিবাহী, যার মাধ্যমে কোনো কিছু পরিবহন হতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এটাই বা ওই জিনিসটাকেই বলা হচ্ছে পরিবাহী, ঠিক আছে? এক জায়গা থেকে অন্য জায়গায় যে নিয়ে যেতে পারবে তাকেই পরিবাহী বলা হচ্ছে, যার মধ্যে দিয়ে যাবে তাকেই পরিবাহী বলা হচ্ছে। ক্লিয়ার হলো? এই পরিবাহী দু ধরনের হয়, একটা হয় সুপরিবাহী, আর একটা হচ্ছে কুপরিবাহী। সুপরিবাহী কাকে বলে আর কুপরিবাহী কাকে বলে বা বুঝতে হবে। দেখো এখানটায় কথাটা যুক্ত হচ্ছে পরিবাহী কথাটার সাথে আর কুপরিবাহীর ক্ষেত্রে কু যুক্ত হয়েছে, আর এখানে পরিবাহী কথাটা আছে, পরিবাহীর আগে একটাই কু যুক্ত হয়েছে, একটা যুক্ত হয়েছে। আমরা প্রতিনিয়ত মানে মাঝে মধ্যে আমরা শুনে থাকি যে, বা যে কোনো জায়গায় হয়তো শুনেছি যে কুপুত্র মানে কি বোঝাচ্ছে? যে খারাপ ছেলে, পুত্র মানে ছেলে, কুপুত্র মানে খারাপ ছেলে, সুপুত্র মানে ভালো ছেলে। তার মানে এখানে বুঝতে পারলাম সুপরিবাহী মানে ভালো, আর কুপরিবাহী মানে খারাপ, মানে যে পরিবাহীর মধ্যে দিয়ে ভালো পরিবহন হতে পারে, কোনো কিছু ভালো পরিবহন হতে পারলে তখন তাকে বা সেই বস্তুটাকে বা সেই জিনিসটাকে আমরা বলতে পারি সুপরিবাহী, আর ভালো পরিবহন না হতে পারলে বলবো কুপরিবাহী, ঠিক আছে? সুপরিবাহীর এক্সাম্পল দেখালো, কথার কথা আমরা বলছি জলের যে পাইপ আছে, সেই জলের পাইপের মধ্যে দিয়ে বেশ মানে খুব সুন্দরভাবে জলটা যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো তার মানে ওই বলতে পারি যে পাইপটা একটা সুপরিবাহী, ঠিক আছে? পাইপ সুপরিবাহী, ওটা জলের সুপরিবাহী হলো, জলের সুপরিবাহী। যদি আমরা কারেন্টের কথা বলতাম তাহলে একটা তারের কথা আসতো, তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ভালো যেতে পারতো তাহলে আমরা বলতে পারতাম যে ওটা তড়িতের সুপরিবাহী, মানে যার মধ্যে দিয়ে কারেন্ট ভালো পরিবাহিত হতে পারে তাকে বলতে পারি তড়িতের সুপরিবাহী। এবং অন্য কিছুর মধ্যে দিয়ে যদি জল যেটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে তখন আমরা বলতে পারি ওটা জলের সুপরিবাহী। কিন্তু যদি ভালো পরিবহন না হয় তখন বলবো কুপরিবাহী। ক্লিয়ার? সুপরিবাহীকে যেহেতু মানে ভালো, তার মানে এটাকে বলা হচ্ছে গুড কন্ডাক্টর। আর কুপরিবাহী মানে ব্যাড কন্ডাক্টর। আমি আর সংজ্ঞা বলছি না, যেটা বোঝানো হয়েছে, যেটাই বলা হয়েছে সেটাই সংজ্ঞা, ঠিক আছে? এই পরিবাহী কথাটা কেন আমি লিখলাম বা বললাম, কারণ ধাতু এবং অধাতু সম্পর্কে জানতে গেলে ওর মধ্যে এই সুপরিবাহী কথাটা আসবে, পরিবাহী নয় কথাটা আসবে, তো তার জন্য আমরা তো তখন বুঝতে পারবো না, বুঝতে যাতে কোনো প্রবলেম না হয়, কোনো সমস্যা না হয়, তার জন্য এখনই আগে থেকেই দিয়ে দেওয়া হলো, বোঝা গেল? এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে ধাতু ও অধাতু সম্পর্কে। ধাতু বা মেটাল, অধাতু হচ্ছে নন মেটাল, অধাতু মানে ধাতু নয়, ঠিক আছে?
অযুক্ত হয়েছে মানে সেখানে বোঝা যাচ্ছে ধাতু নয়, বা যে কোনো জিনিস শব্দের আগে যখন অযুক্ত হয় তার মানে বোঝা যাচ্ছে নেই। ধাতু, যে সমস্ত মৌলিক পদার্থের ওপর আলো পড়লে চকচক করে, মানে যে সমস্ত কোনো একটা মৌলিক পদার্থ বলতে সোনা একটা মৌলিক পদার্থ, রূপো একটা মৌলিক পদার্থ যার মধ্যে কোনো মিশে নেই, সেটাই তো মৌলিক পদার্থ। এই সমস্ত পদার্থের ওপর, মানে যে সমস্ত মৌলিক পদার্থের ওপর আলো পড়লে চকচক করে এবং তার সাথে কি হয়, যা সাধারণ অবস্থায় কঠিন ও ভারী হয়, কঠিন হয় মানে শক্ত এবং ভারী হয়, যা তাপ ও তড়িতের সুপরিবাহী, যা তাপ এবং তড়িতের সুপরিবাহী, এক্ষুনি সুপরিবাহী পরিভাষা হলো। তাপ, তাপ বলতে আমরা যদি আগুন দিই, তাপ প্রয়োগ করি, সেটা আস্তে আস্তে তাপটা ছড়িয়ে যায়। মানে দেখালে এটা একটা লোহা, তাহলে যদি এক প্রান্তে আমরা আগুনে রাখি তাহলে ধীরে ধীরে এই আগুনের যে তাপটা সেটা আস্তে আস্তে এই আর একটা মেরু পর্যন্ত পৌঁছে যায়, আর এক প্রান্ত পৌঁছে যায়। তো তার মানে এটা বোঝাচ্ছে যে সেই লোহাটা একটা অবভিয়াসলি তাপের সুপরিবাহী। তো এবং যদি লোহাটার এক প্রান্তে যদি আমরা কারেন্টের কোনো তার জুড়ে রাখি তাহলে আর এক প্রান্তে কারেন্টটা পৌঁছে যায়। অর্থাৎ এখান থেকে বোঝানো হলো যে লোহাটা তাপের সুপরিবাহী এবং তাপেরও সুপরিবাহী এবং তড়িতেরও সুপরিবাহী। ঠিক আছে, তাই বলেছে যারা তাপ ও তড়িতের সুপরিবাহী হয়, ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়, যাকে আঘাত করলে একটা বিশেষ ধরনের শব্দ উৎপন্ন হয় তাকেই ধাতু বলে। অর্থাৎ লোহাকে যদি আমরা আঘাত করা হয় তাহলে একটা ঠং ঠং করে আওয়াজ হয়, অর্থাৎ বিশেষ ধরনের শব্দ তৈরি হচ্ছে, তাকেই ধাতু বলা হচ্ছে। যেরকম সোনা, রূপো, লোহা, টিন, অ্যালুমিনিয়াম এগুলো সবকটাই হচ্ছে ধাতু। অধাতু বা নন মেটাল, যেসব মৌলিক পদার্থের ওপর আলো পড়লে চকচক করে না। কোনো একটা মৌলিক পদার্থ আছে, ধরো কোনো একটা মৌলিক পদার্থ এখন প্লাস্টিক, এই প্লাস্টিকের উপরে যদি আলো ফেলা হয় তাহলে চকচক করবে না, যা সাধারণ অবস্থায় কঠিন বা গ্যাসীয় হতে পারে এবং ওজনে হালকা হয়, যা তাপ ও তড়িতের পরিবাহী নয়, অর্থাৎ পরিবহন করবেই না, যাকে আঘাত করলে কোনো বিশেষ শব্দ উৎপন্ন হয় না, তাকে অধাতু বলে। যেরকম অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, ক্লোরিন, ব্রোমিন ইত্যাদি সবই হলো অধাতুর মধ্যে পড়ছে। ধাতু আর অধাতুর কনসেপ্ট এটুকুই। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে পরমাণু সম্পর্কে এবং অণু সম্পর্কে। তো পরমাণু ও অণু সম্পর্কে এবার জানতে হবে। পরমাণু কি? পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা, যেখানে মৌলটির সকল ধর্ম বজায় থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। মানে বোঝা গেল না তো? আমি সহজে একটু বুঝি। মৌল কোনগুলো বলা হয়েছিল, বা মৌল বা মৌলিক পদার্থ কোনটা, যেটা হচ্ছে কোনো কিছুর মিশে নেই, যেটা সিম্পল একা আছে, সেটা হচ্ছে ধরো সোনা, রূপো। তা সোনাকেই যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই, সোনা, তো সোনা দেখালো একটা পিওর জিনিস আছে, সেটাই হলো মৌল। তো ওই সোনার যে ক্ষুদ্রতম কণা, ওই সোনাটাকে ভাঙতে ভাঙতে ওর যে ক্ষুদ্রতম যে কণাটা পাবো, ওই কণাটাই হলো পরমাণু। এবং ওই ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, তাকেই পরমাণু বলা হবে। অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং ওই মৌলের সব থেকে ক্ষুদ্রতম কণা হবে, তখন সেটাকে আমরা পরমাণু বলতে পারি। এক্সাম্পল দেওয়া হয়েছে হাইড্রোজেন পরমাণু, ব্র্যাকেটে লেখা আছে এইচ। সোডিয়াম পরমাণু, ব্র্যাকেটে লেখা রয়েছে Na অর্থাৎ সোডিয়াম। অক্সিজেন পরমাণু লেখা রয়েছে O। দেখো সোডিয়ামকে আমরা সংক্ষেপে Nl বলে লিখতে পারি, হাইড্রোজেনকে আমরা H বলে লিখতে পারি, অক্সিজেনকে আমরা O দিয়ে লিখতে পারি। ঠিক আছে, যেগুলো একটা একটা শুধু এইচ আছে বা শুধু ও আছে সেগুলো ক্যাপিটালে লিখবো, আর যদি এরকম Na বলে লেখা হয়, মানে দুটো দেখালো লেটার আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমটা ক্যাপিটাল হবে, দ্বিতীয়টা স্মল হবে। ঠিক আছে, এইভাবে লিখতে হয় পরমাণুর যে সংকেতগুলো সংক্ষেপে লেখা হয়, চিহ্ন বলা যায় পরিষ্কার ভাষায়। আর অণু কি? অণু যদি একদম সহজ, আমি সংজ্ঞাটা পরে বলছি, আগে সহজটা বলে নিই। ধরো হাইড্রোজেন পরমাণু, তো শুধু এইচ লেখা হয়, দুটো হাইড্রোজেন মিলে, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন যোগ হয়ে মিলে তৈরি করে হাইড্রোজেন একটা অণু, H2 তৈরি করে, অর্থাৎ হাইড্রোজেন অণু তৈরি করে। বোঝা গেল, দুটো মিলে তৈরি হচ্ছে। এটা সেম আমরা পরমাণু দিয়ে তৈরি করেছি, আলাদা আলাদা পরমাণু দিয়েও তৈরি হতে পারে। এবার সংজ্ঞায় কি বলছে দেখিনি। বলছে কিছু অধাতব মৌলের একাধিক পরমাণু একসঙ্গে জুড়ে থাকে, একসাথে জুড়ে থাকে। পরমাণুদের ওই জোটবদ্ধ অবস্থাকে মৌলের অণু বলা হয়। উদাহরণ কি দেওয়া হয়েছে? হাইড্রোজেন অণু, দেখো H2 লেখা হয়েছে, অর্থাৎ দুটো হাইড্রোজেন মিলেছে। জলের অণু, জলের অণুর মধ্যে কিন্তু শুধু হাইড্রোজেন নেই, অক্সিজেনও আছে, দুই অণু হাইড্রোজেন এবং এক অণু অক্সিজেন মিলে তৈরি হচ্ছে। হাইড্রোজেন সালফাইড অণু, হাইড্রোজেন সালফাইড একটা অণু, সেটা কি লেখা আছে? H2S। অক্সিজেন একটা অণু, সেটার নাম H2O।
ঠিক আছে, লেখা হয়েছে। এই অণুকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। দেখো এখানটা অণুকে আমরা 4টে এক্সাম্পল নিয়েছি, তো এর মধ্যে দেখো দু ধরনের উদাহরণ আছে। একটা সেম, অর্থাৎ দুটো সেম পরমাণু বা সেম অণু দুটো মিলে তাই তৈরি হচ্ছে কোন একটা অণু। যেরকম এখানে দুটো হাইড্রোজেন মিলে তৈরি হয়েছে একটা হাইড্রোজেন অণু, এখানে দুটো অক্সিজেন মিলে তৈরি হয়েছে একটা অক্সিজেন অণু। এই ধরনের যে উদাহরণগুলো, এগুলো একটা আলাদা ভাগে ভাগ করা আছে। আর যাদের দু রকম মিশে আছে দেখালো, যেরকম এখানে হাইড্রোজেন আর অক্সিজেন দুটো মিশে আছে, এখানটায় এখানে হাইড্রোজেন আর সালফাইড মিশে আছে, তো এই ধরনের ক্ষেত্রে এটাকে আলাদা ভাগ করা হয়েছে। তা যারা সিম্পল, যারা একই তাই দুটো মিলে তৈরি হয়েছে বা তিনটে মিলে তৈরি হয়েছে, তাদেরকে বলা হচ্ছে মূল বা মৌলিক অণু, মৌলিক বা মৌল অণু, ঠিক আছে। আর যাদের আলাদা আলাদা দুটো তিনটে মিক্সচার তৈরি হয়েছে তাদেরকে যৌগিক বা যৌগ অণু বলা হয়। যৌগিক মানে আমি বলেছি জটিল, যেটা যোগ হচ্ছে। অবভিয়াসলি এখানে দু ক্ষেত্রে যোগ হচ্ছে, কিন্তু যেটা জটিল সেটা যৌগিক, আর যেটা মৌল সেটা হচ্ছে প্রথম বা একদম সিম্পল, সহজ সরল। তো এখানে উদাহরণ সংজ্ঞা কি বলেছে, একই অর্থাৎ সেম মৌলের এক বা একাধিক, সেম মৌলের দেখালো হাইড্রোজেন একটা, এই মৌলের সাথে আর একটা মৌল, দুটো একই মৌলের একাধিক বা এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত অণুকে বলা হয় মৌলিক অণু। অর্থাৎ দুটো হাইড্রোজেন মিলে তৈরি হচ্ছে একটা অণু, তো সেই অণুটার নাম হচ্ছে মৌলিক অণু, বা সেটা একটা মৌলিক অণুর মধ্যে পড়ছে। এখানে উদাহরণ কি দেওয়া হয়েছে, হিলিয়াম, এটা হিলিয়ামে দেখো He, এটা একটাই আছে, অর্থাৎ আমাদের সংজ্ঞাতেই বলা আছে এক বা একাধিক পরমাণু দিয়ে গঠিত হতে পারে, তাই একটা পরমাণু দিয়ে গঠিত হয়েছে হিলিয়াম, যেটা অণু। অক্সিজেন H2, অর্থাৎ দুটো দিয়ে তৈরি হয়েছে। হাইড্রোজেন H2, এটা H2। অক্সিজেন O2, হাইড্রোজেন H2। তো এগুলো সবই আমাদের মৌলিক বা মৌলের মধ্যে পড়ছে। আর যৌগিকের মধ্যে ভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণু, অর্থাৎ ভিন্ন মৌল হবে এবং তার এক বা একাধিক, মানে একটা হতে পারে বা তার বেশি হবে, দুটো তিনটে হতে পারে, পরমাণু দিয়ে গঠিত অণুকে যৌগিক অণু বলা হয়। উদাহরণ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের পেটের মধ্যে যে অ্যাসিডটা থাকে যেটা খাবার হজম করতে কাজে লাগে, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটাকে লেখা হয় HCl স্মলে, HCl। আর জলের অণু H2O, ঠিক আছে। এই অণু আর পরমাণুর ডিফারেন্সটা এইটুকুর মধ্যে বোঝা গেল। এবার আমরা এই পরমাণুর গঠন সম্পর্কে জানবো, এবং আজকের ক্লাস এই পর্যন্ত রাখবো। পরমাণুর গঠন সম্পর্কে জানলেই শেষ হয়ে যাবে। পরমাণু যে জিনিসটা, তার গঠন হয়, একটা নির্দিষ্ট স্ট্রাকচার হয়। আমাদের মানুষের যেরকম একটা গঠন হয়, যে দুটো হাত আছে, চোখ আছে, নাক আছে, মাথার উপরে চুল আছে, দাড়ি হয় ছেলেদের, মেয়েদের দাড়ি হয় না, এরকম ইত্যাদি ইত্যাদি যে বৈশিষ্ট্য, এটা একটা গঠন মানুষের যে গঠন, ঠিক তেমনই পরমাণুর একটা গঠন হয়। পরমাণুর গঠন কেমন হয়, এরকম মাঝখানে একটা জিনিস থাকে, এখানটা আমি প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি, ভালো করে আগে গঠনটাকে বোঝাবো, তারপরে ভেতরে কি কি আছে সেটা বলবো। এর বাইরে দিয়ে এরকম দাগ থাকে, মানে এটা ছবিতে দাগ বোঝানো হচ্ছে, কিন্তু এটাকে বলা হয় কক্ষপথ। কি বলা হয়, কক্ষপথ। এই একটা আছে দেখালো, এই একটা আছে, তারপরে আর একটা, তারপরে আর একটা, এইভাবে থাকে, ঠিক আছে। তো এই মাঝখানে যেটা, এখানটা, এটা কিন্তু কক্ষপথ না, এটা মাঝখানটা পুরোটাই ধরো এরকম ভর্তি থাকছে, এরকম পুরো ভর্তি। এই মাঝখানে যে জিনিসটা, ওটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাই হলো পরমাণুর গঠন। এই অ্যারো তো দিয়েছি তো আমি বোঝানোর জন্য, কিন্তু এই যে গোল্লা যেটা তৈরি করেছে, আর মাঝখানে এটা ভর্তি একটা জিনিস থাকে, তো এই যে স্ট্রাকচারটা, এই যে গঠনটা, এটাকেই বলা হচ্ছে পরমাণুর গঠন। এরকমই হয় পরমাণু, ঠিক আছে। এই মাঝখানের যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলতে পারি। ক্লিয়ার হলো। আর বাইরের যে এই দাগগুলোকে বলা হয় কক্ষপথ। ক্লিয়ার হলো এইটুকু ক্লিয়ার হলো। এইবার ভেতরে কার মধ্যে কি হয়, এইটা আগে লিখে নাও, আমি কিন্তু এটা মুছে দেব। কার মধ্যে কি হচ্ছে সেটা বলবো। বিজ্ঞানীরা প্রথম ভেবেছিলেন যে এই পরমাণুকে আর ভাঙা যায় না। পরমাণুই হচ্ছে কোনো একটা মৌলের সবথেকে ছোট, বলা হলো না, পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণা। তো প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিলেন যে পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে যে দেখলেন যে পরমাণুকে ভাঙা যায়, পরমাণুকে ভাঙলে
মানে এই পরমাণুর স্ট্রাকচার দেখতে পেলেন, ঠিক আছে? দেখতে পেলেন বলতে কি, এটা কিন্তু কাল্পনিক স্ট্রাকচার, অবভিয়াসলি খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের মাধ্যমে এটা কাল্পনিকভাবে তৈরি করা হয়েছে। তো দেখতে পেলেন বলা যেতে পারে যে দেখতে পেলেন, আমরা বলবো এইভাবেই যে দেখতে পেলেন যে এর মধ্যে এরকম একটা গঠন আছে, পরমাণুর এরকম একটা গঠন আছে। আর এই গঠনের মধ্যে 3 ধরনের জিনিস থাকে, এই গঠনটার মধ্যে 3 ধরনের জিনিস থাকে। তো ওই 3 ধরনের জিনিস হলো, আমরা বলতে পারি যে পরমাণুকে ভাঙলে আমরা ওই 3 ধরনের জিনিস পাই, এবং ওটাই হলো সবথেকে ছোট কণা। কি কি 3 ধরনের জিনিস কি কি পাওয়া যায়? একটা হচ্ছে প্রোটন বলে একটা জিনিস পাওয়া যায়, প্রোটন। একটা নিউট্রন বলে একটা জিনিস পাওয়া যায়, আর একটা হচ্ছে ইলেকট্রন বলে একটা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন বলে একটা জিনিস পাওয়া যায়। এই 3 ধরনের জিনিস পাওয়া যায়, এই 3 ধরনের জিনিস পাওয়া যায়, ঠিক আছে? তো এই ছবির, আমরা যে ছবিতে এঁকেছি, এই ছবির যে মাঝখান অর্থাৎ এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে 2 ধরনের লোক থাকে, মানে এই 3 জনের মধ্যে 2 ধরনের জিনিস থাকে। কি কি থাকে? প্রোটন থাকে, প্রোটন বলেছি কিন্তু প্রোটিন না, এখানে কিন্তু প্রোটন আছে, ঠিক আছে? আর প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই প্রোটন আর নিউট্রন থাকে মাঝখানে, এই মাঝখানের গোল্লা, এর মধ্যে থাকে কি? প্রোটন আর নিউট্রন, ঠিক আছে? আর এই যে কক্ষপথগুলি, এই কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রন, শুধু রস্যই দিচ্ছি, ঠিক আছে? ইলেকট্রন। দেখো, প্রোটনকে পি দ্বারা লেখা হয়, পি, নিউট্রনকে এন দ্বারা লেখা হয়, এবং ইলেকট্রনকে ই দ্বারা লেখা হয়, বা ই মাইনাস, ই বা ই মাইনাস। প্রোটনের চিহ্ন হয় পজিটিভ, মানে প্লাস। নিউট্রনের কোনো চিহ্নই হয় না, আমি কিছু লিখছি না, এখানে ফাঁকা রেখে দিচ্ছি। আর নিউট্রনের কোনো চিহ্নই হয় না, আর ইলেকট্রনের চিহ্ন হয়, সেটা হচ্ছে মাইনাস, মাইনাস, ঠিক আছে? ভি লেখা হয়, মানে চার্জ, ওটা চার্জ বোঝায়। যে প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, চার্জ বা আধান, প্রোটনের চার্জ বা আধান হচ্ছে প্লাস, নিউট্রনের চার্জ বা আধান কিছুই নেই, আর ইলেকট্রনের চার্জ বা আধান হচ্ছে মাইনাস, ঠিক আছে? ক্লিয়ার হলো? এই প্লাসকে তো বলা হয় ধনাত্মক, ধনাত্মক চার্জ, চার্জ, চার্জের ইংরেজি মানে বাংলা হচ্ছে আধান। আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধান বা ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, ঠিক আছে? ধনাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ, এর কোনো চার্জই নেই, এটা চার্জহীন। যদি বলা হয় একটা চার্জহীন, এই প্রোটন, নিউট্রনের, ইলেকট্রনের মধ্যে চার্জহীন কে, মানে চার্জ নেই কার, সেটা হলো নিউট্রন। আর যদি বলে ধনাত্মক চার্জ কার আছে, সেটা হলো প্রোটন। যদি বলে ঋণাত্মক চার্জ কার আছে, সেটা হলো ইলেকট্রন। ক্লিয়ার হলো? ইলেকট্রন এই কক্ষপথের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। যে কটা কক্ষপথ আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা যে কক্ষপথ থাকে, সেই প্রত্যেকটা কক্ষপথের মধ্যে ইলেকট্রন ঘুরে বেড়ায়। এবং এই মাঝখানে থাকে, মাঝখানে একটা বল কোয়ালিটি, ধরো এই মাঝখানটার মধ্যে, এই বলটার মধ্যেই প্রোটন আর নিউট্রন চেপে 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 আছে, প্রোটন আর নিউট্রন চেপে চেপে আছে, ঠিক আছে? বোঝা গেল? তো এই প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় নিউক্লিয়াস, মানে দুজন একসাথে মিলে থাকছে, ওটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এবং বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কক্ষপথের মধ্যে ঘুরে বেড়ায়। তো আমরা এইভাবে বাংলায় লিখবো না, সায়েন্স মানে তো বেশিরভাগ আমরা ইংরেজিতেই করি, বাংলাতে তো আমরা বোঝার সুবিধার জন্য আমরা বাংলায় করে নিয়েছি, কিন্তু আসলে কিন্তু সায়েন্সে ইংরেজিতেই সব লেখাটেখা হয়ে থাকে। তার জন্য আমরা এখানে ওই ইংলিশেই লিখতে হবে, সংক্ষেপে লিখতে পারি, কোনো প্রবলেম নেই, বাট ইংলিশে লিখতে হবে। প্রোটনকে পি দ্বারা লেখা হয়, তাই পি লিখতে পারি, এবং নিউট্রনকে এন দ্বারা লেখা হয়, তাই প্লাস চিহ্ন দিয়ে এন লিখলাম, ঠিক আছে? এবার কেন আমরা ইংলিশেই লিখি, কারণ সায়েন্সের সব কেন আমরা ইংলিশে লিখি, কারণ এখন থেকে প্রিপেয়ার করা হয় যাতে আমরা যদি পড়াশুনো করতে গিয়ে বাইরের রাজ্যে বা বাইরের দেশে যদি পড়াশুনো করতে যাই, তাহলে সেখানে গিয়ে আমাদের তো আর বাংলা চলবে না, সেখানে গিয়ে আমাদের ইংলিশই চলতে হবে বা চালাতে হবে, বা সেখানকার যে ভাষায় পড়াশোনা চলে সেটাই বুঝতে হবে। তার জন্য আমাদের পৃথিবীর এক এক জায়গায় তো এক এক রকম ভাষা চলে, তা আলাদা আলাদা যদি ভাষায় আলাদা আলাদা রকমভাবে যদি লেখা হয়, তাহলে তো কেউ কিছুই বুঝতে পারবে না, না? এক জায়গার ছেলে আর বা মেয়ে যদি আরেক জায়গায় গিয়ে পড়াশোনা করে, তাহলে তো কিছুই বুঝতে পারবে না, শিখতে পারবে না। তার জন্য নিয়ম তৈরি করা হয় কি, সব জায়গায় ইংলিশেই লেখা হবে, বা যা লেখা হবে সায়েন্সের ভাষায়, সেটা ল্যাতিনে হোক বা যাতেই হোক, আলফা বিটা গামা হ্যান ত্যান ABCD, বা যেভাবেই চিহ্নিত করা হোক না কেন, সেটা সেম নামে। আর নাম সব জায়গায় সেম থাকে। ধরো ইলেকট্রন, আমরা বাংলাতেও বললে ইলেকট্রন বলবো, প্রোটন বলবো, নিউট্রন বলবো, ইংরেজিতে বললেও ইলেকট্রন প্রোটন নিউট্রনই বলবো। কিছু কিছু জিনিসের বাংলা করে দেওয়া হয়, কিন্তু এগুলোর বাংলা করা নেই।
এগুলো ইলেকট্রন প্রোটন নিউট্রনই বলবো, ইংরেজিতেও তাই বলবো, এবং অন্য কোনো ভাষার কেউ হলে সেও তাই ইলেকট্রন প্রোটন নিউট্রনও বলবে। ক্লিয়ার? তো মাঝখানে থাকে অর্থাৎ কেন্দ্রে থাকছে প্রোটন আর নিউট্রন, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে, বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে, এই বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকে। একটা করে থাকে? না 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 না, থাকে অনেকগুলো করেই। কোন কক্ষপথে কটা থাকে সেটাও বলা হবে। এরকমভাবে বাইরে কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন থাকে। তাহলে প্রশ্ন যদি করে এইরকম যে কোনো একটা পরমাণুর কেন্দ্রে কে থাকে বা কারা থাকে, সেটা হলো প্রোটন আর নিউট্রন, আর কক্ষপথে কে থাকে? ইলেকট্রন থাকে। কক্ষপথে কে থাকে? ইলেকট্রন থাকে। ক্লিয়ার? এই হলো পরমাণুর গঠন। এটা হলো গঠন, এটা হলো গঠন। গঠন সম্পর্কে জানা হয়ে গেছে, এবং বাকিটুকু যা যা আমরা জানবো এই গঠনের এখান থেকে আমরা শুরু করব, গঠনের পরের অংশ থেকে শুরু করব। গঠনের এই জায়গাটাকে একটুখানি আরেকবার বলে দেবো পরের দিন ক্লাস শুরু হওয়ার সময়, তারপরে কন্টিনিউ করব বাকি যেটুকু জানার আছে। ঠিক আছে? শেষ করা হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই।